ধারা 134 ধারা খুব স্মার্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে সাক্ষী কতজন হবে একটা অভিযোগ প্রমাণের জন্য সাক্ষীর সংখ্যা নির্ধারিত নয়। একজন সাক্ষী যদি কনক্রিট সাক্ষী প্রদান করে, একজন সাক্ষী যদি এক একুরেট সাক্ষ্য প্রদান করে, একজন সাক্ষী দিয়ে একটা অভিযোগ প্রমাণ করা যাবে। এই জন্যে অভিযোগ প্রমাণের জেরা এবং পুনঃজবানবন্দির বিষয়ে আলোচনা করা আছে 137 এবং 138 ধারায়। 138 ধারায় বলা আছে জেরা হবে, তারপরে কি হবে, পুনঃজবানবন্দি হবে। এই যে ক্রমটা, আগে পুনঃজবানবন্দি নেওয়া যাবে না, একটার পর একটা হবে। এটা হচ্ছে 138 ধারা। আর 139 ধারা হচ্ছে ব্যতীত, আদালতের অনুমতি ব্যতীত বিরুদ্ধ পক্ষ আপত্তি করলে, বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে, আদালত যদি অনুমতি না দেয়, তাহলে জবানবন্দি এবং পুনঃজবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে 142 ধারা। আর করা যাবে কখন? 143 ধারা বলছে জেরার সময় কি করা যাবে? ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। কোশ্চেন 142 ধারা হচ্ছে কখন লিডিং কোশ্চেন করা যাবে না, 143 ধারা কখন লিডিং কোশ্চেন করা যাবে। থ্যাংক ইউ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাক্ষ্য আইনের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আজকের এই ভিডিও। এই ভিডিওর মূল উদ্দেশ্য সাক্ষ্য আইনের যে বিষয়গুলো সম্বন্ধে মোটামুটি কনফিউশন কাজ করে অনেক সময়, সেগুলোর সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা করা। তো আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 132 ধারা। 132 ধারা কি বলা হয়েছে? 132 ধারা মূল যে ফ্যাক্টটা, মূল যে বিষয়টা, সেইটা আগে আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে সাক্ষীর নিরাপত্তা। সাক্ষীর নিরাপত্তার বিষয়ে 132 ধারায় বলা হয়েছে যে কি, যে যদি সাক্ষী এমন সাক্ষ্য দেয় যে সাক্ষ্য তার বিরুদ্ধে যায়, এই বিরুদ্ধে গেলেও তাকে সাক্ষ্য দিতে হবে। এই বিরুদ্ধে তার সাক্ষীর বক্তব্য তার বিরুদ্ধে গেলেও তাকে সাক্ষ্য দিতে হবে। শুধুমাত্র তার বিরুদ্ধে যাবে এই কারণেই তাকে সে সাক্ষ্য প্রদান হতে বিরত থাকতে পারবে না। আর এই সাক্ষ্য দেওয়ার কারণে, তার বিরুদ্ধেও সাক্ষ্য যাওয়ার কারণেও এক্ষেত্রে ওই মামলায় তার কোনো অপরাধ হবে না। এক্ষেত্রে তার অপরাধ হবে না। এই ক্ষেত্রে তাকে নিরাপত্তা দেওয়া হয়। আদালত তাকে নিরাপত্তা দেয় যে ঠিক আছে, তুমি সাক্ষ্য দাও, তোমার এই ক্ষেত্রে কোনো অপরাধ হবে না। আর এই 132-এর বিষয়টা হচ্ছে 147-এ বলা হয়েছে সাক্ষীকে সাক্ষ্য প্রদানে বাধ্য করার বিষয়ে বলা হয়েছে। 132-এর সাথে 147 এটার একটা মিল আছে। তবে যদি সাক্ষী মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য প্রদান করেন, তাহলে তাকে মিথ্যা সাক্ষ্য প্রদান করার জন্য পেনাল কোডের 193 ধারায় তার বিরুদ্ধে আবার অপরাধ হবে আর কি। তো মূল বিষয়টা হচ্ছে সাক্ষী নিরাপত্তা। সাক্ষী যদি মিথ্যা সাক্ষ্য প্রদান, যে সাক্ষ্য দেয়, সে সাক্ষ্য দিতে গিয়ে যদি তার বিরুদ্ধে চলে যায়, এই বিরুদ্ধে চলে যাওয়ার জন্য এই মামলায় তাকে গ্রেপ্তার করা যাবে না, এই মামলায় তাকে শাস্তির আওতায় আনা যাবে না। আদালত তাকে সাক্ষীর এই নিরাপত্তা দিচ্ছে 132 ধারায়। শুধুমাত্র তার বিরুদ্ধে যাবে, এই জন্য সাক্ষ্য প্রদান হতে বিরত থাকা যাবে না। এটাই হতেছে 132 ধারা। এরপরে 133 ধারায় যে কথাটা বলা আছে সেটা হইতেছে যে সহযোগী আসামি যে সাক্ষীটা দিচ্ছেন তিনিও একজন আসামি, আবার যাদের বিরুদ্ধে সে সাক্ষ্য দিচ্ছেন তারাও হচ্ছে আসামি। তাহলে এই আসামির সাক্ষী সহযোগীর বিরুদ্ধে ব্যবহার করা যাবে, যেটা আমরা রাজসাক্ষীদের ক্ষেত্রে দেখে থাকি। সেটি হচ্ছে 133 ধারা। 134 ধারায় খুব স্মার্ট একটা বিষয়, সেটা হচ্ছে যে সাক্ষী কতজন হবে একটা অভিযোগ প্রমাণের জন্য সাক্ষীর সংখ্যা নির্ধারিত নয়। একজন সাক্ষী যদি কনক্রিট সাক্ষী প্রদান করে, একজন সাক্ষী যদি এক একুরেট সাক্ষ্য প্রদান করে, একজন সাক্ষী দিয়ে একটা অভিযোগ প্রমাণ করা যাবে। এই জন্য অভিযোগ প্রমাণের জন্য সাক্ষীর সংখ্যা নির্ধারিত নয়। এটা হইতেছে 134 ধারার 135। তো আমরা 135 ধারার বিষয়টা হচ্ছে এরকম যে যদি বিষয়টা এমন হয় যে সাক্ষী, কোন সাক্ষীকে কখন ডাকা হবে, হ্যাঁ, এই বিষয়গুলো নির্ধারণ করবে আদালত। আর এই বিষয়গুলো নির্ধারিত হবে কি, ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধির নিয়ম অনুসারে।
ফৌজদারি কার্যবিধি এবং দেওয়ানি কার্যবিধিতে যদি কোনো নিয়ম না থাকে এই সংক্রান্ত বিষয়ে সাক্ষী হাজির করার ক্রম, তাহলে সেটা আদালত সৎ বিবেচনা করবেন। এটা হচ্ছে সাক্ষী হাজির করার ক্রম, এটা আদালতের বিষয়। আর আদালত কি করবেন, যে কোন বিষয়টা প্রাসঙ্গিক, কোনটা প্রমাণ করতে হবে, এই বিষয়গুলো নির্ধারণ করবে আদালত। এটা হচ্ছে 136 ধারা। 137 ধারা হচ্ছে এক্সামিনেশন, ক্রস এক্সামিনেশন, রি এক্সামিনেশন, অর্থাৎ জবানবন্দি, জেরা এবং পুনঃ জবানবন্দি। জবানবন্দি হচ্ছে জেরা এবং পুনঃ জবানবন্দি। আর এই বিষয়টা জবানবন্দি কাকে বলা হয়, যে পক্ষ সাক্ষীকে আহ্বান করেন তিনি যে প্রশ্ন করার পরে সাক্ষী যে উত্তর দেয় সেটা হইতেছে জবানবন্দি। আর বিরুদ্ধ পক্ষ যখন ওই সাক্ষীকে প্রশ্ন করেন তখন সেটা হচ্ছে জেরা। আবার পুনরায় যদি আবার ওই হাজিরকারী পক্ষ আবার সাক্ষীকে প্রশ্ন করেন তাহলে সেটা হচ্ছে পুনঃ জবানবন্দি। এই পুনঃ জবানবন্দি, জেরা এবং পুনঃ জবানবন্দির বিষয়ে আলোচনা করা আছে 137 এবং 138 ধারায়। 138 ধারায় বলা আছে সাক্ষীর প্রথমে কি করতে হবে, জবানবন্দি নিতে হবে, তারপরে কি হবে, জেরা হবে, তারপরে কি হবে, পুনঃ জবানবন্দি হবে। এই যে ক্রমটা, এই ক্রমটা সার্কেলটা নির্ভর করবে ঠিক এইভাবেই। চাইলেই আগে জেরা করা যাবে না, চাইলেই আগে পুনঃ জবানবন্দি নেওয়া যাবে না, একটার পর একটা হবে। এটা হচ্ছে 138 ধারা। আর 139 ধারা হচ্ছে যাকে আমরা ওই যে কথাটা ইতিপূর্বে বললাম, যে একজন সাক্ষী হিসেবে নয়, তাকে একটা দলিল উপস্থাপনের জন্য বলা হয়েছে, নোটিশ দেওয়া হয়েছে, সমন দেওয়া হয়েছে, সে দলিল উপস্থাপন করছে। এই দলিল উপস্থাপন করার কারণে তাকে সাক্ষী হিসেবে জেরা করা যাবে না। সাক্ষী হিসেবে জেরা করতে হলে তাকে আবার সাক্ষী হিসেবে সমন দিতে হবে। তাকে এই মামলা সাক্ষী হিসেবে ডেকে সমন দিলে তাহলেই সেটা তখন তাকে জেরা করা যাবে। তো মূলত দলিল উপস্থাপনের জন্য যাকে ডাকা হয়েছে সে দলিল উপস্থাপন করলে তাকে সাক্ষী হিসেবে জেরা করা যাবে না। সাক্ষী হিসেবে জেরা করতে হলে তাকে সাক্ষী হিসেবে ডাকতে হবে। আর 140 ধারা, 140 ধারা হতেছে বিষয়টা একটু বোঝার জন্য এইভাবে বুঝতে হবে। সেটা হইতেছে যে সাক্ষীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে, সাক্ষীর চরিত্র সম্পর্কে প্রশ্ন করা যাবে, কিন্তু তাকে অপমান করার উদ্দেশ্যে নয়। মূলত ঘটনার মূল রহস্য উদ্ঘাটন, মূল রহস্য না, সাক্ষীর মানে ক্রেডিবিলিটি, সাক্ষীর যে আসলে সে কতটুকু অথেন্টিক, তার চরিত্রে মানে তার ভিতরে এমন বৈশিষ্ট্যগুলো আছে কিনা যে বৈশিষ্ট্যগুলোর দ্বারা বোঝা যায় একটা লোক ফ্রড প্রকৃতির, সে টাকার বিনিময়ে সাক্ষ্য দেয়। এইরকম বিষয়গুলো হচ্ছে 140 ধারা। আর 141 ধারা হচ্ছে ইঙ্গিতবাহী প্রশ্ন, লিডিং কোশ্চেন। লিডিং কোশ্চেন হচ্ছে প্রশ্নকারী যে উত্তর আশা করে প্রশ্নের মধ্যেই সেই উত্তর থাকে। যদি প্রশ্নকারী যে উত্তর আশা করতেছে সেই উত্তরটাই প্রশ্নের মধ্যে থাকে, ওই প্রশ্নটাকে হবে লিডিং কোশ্চেন বা ইঙ্গিতবাহী প্রশ্ন। ইঙ্গিতবাহী প্রশ্ন কখন করা যাবে, কখন করা যাবে না, এই বিষয়টা নিয়ে আছে 142 ধারার মধ্যে বলা আছে আদালতের অনুমতি ব্যতীত বিরুদ্ধ পক্ষ আপত্তি করলে, বিরুদ্ধ পক্ষ যদি আপত্তি করে, আদালতে যদি অনুমতি না দেয়, তাহলে জবানবন্দি এবং পুনঃ জবানবন্দির সময় ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে না। এটা হচ্ছে 142 ধারা। আর করা যাবে কখন, 143 ধারা বলছে জেরার সময় কি করা যাবে, ইঙ্গিতবাহী প্রশ্ন করা যাবে। তো আমরা এই ভিডিওর মধ্যে যে জিনিসগুলো জানলাম সেটা হচ্ছে সাক্ষ্য আইনের 132 থেকে 143 ধারা পর্যন্ত। এর মধ্যে আমরা জানলাম যে সাক্ষীর বিরুদ্ধে সাক্ষ্য যাবে, এই কারণে সাক্ষ্য প্রদান থেকে বিরত থাকতে পারবে না, এই কথা বলা হচ্ছে 132 ধারা। আর তাকে সাক্ষ্য প্রদানের জন্য বাধ্য করা হবে, এটা হচ্ছে 147 ধারা, সত্য বলার জন্য বাধ্য করা যাবে। আর এই সাক্ষ্য প্রদান করার কারণে তার বিরুদ্ধে যাওয়ার পরও তাকে এইখান থেকে সুরক্ষা দেওয়া হবে, সেটাও বলা হচ্ছে 132 ধারায়।
133 ধারা রাজসাক্ষীর জবানবন্দি দিয়ে আসামিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা যাবে, এবং এই কথাটা বলা আছে 133। আর 134 ধারায় যে কথাটা বলা আছে সেটা হচ্ছে সাক্ষীর সংখ্যা নির্ধারিত নাই, একজন সাক্ষী দিয়ে একটা অভিযোগ প্রমাণ করা যাবে, এটা হচ্ছে 134। আর আমরা জানলাম যে 135 ধারা বলেছে যে আদালতের কাজ যে সাক্ষী হাজির করার বিষয়গুলো এবং কোনটার পরে কোন সাক্ষী আসবে এগুলো আদালতের ডিসিশন, এবং বিচার্য বিষয় বা প্রাসঙ্গিক বিষয় নির্ধারণ করবে আদালত, এবং কোনটা প্রমাণ হলে কোনটা প্রমাণিত হবে এই বিষয়গুলো নির্ধারণ করে দেবে আদালত। এটা হচ্ছে 136। 137 ধারা হচ্ছে জবানবন্দি, জেরা এবং পুনঃজবানবন্দি। আর 138 ধারার মধ্যে যে কথাটা বলা আছে সেটা হইতেছে আগে কোনটা নিতে হবে, জবানবন্দি আগে, তারপরে জেরা, তারপর পুনঃজবানবন্দি হবে। এরপরে 139 ধারা বলছে যে দলিল উপস্থাপনের জন্য নোটিশ দেওয়া হলো, নোটিশের পরিপ্রেক্ষিতে সে দলিল উপস্থাপন করলে এই জন্য তাকে আবার জিজ্ঞাসাবাদ করা যাবে না, জিজ্ঞাসাবাদ করতে হলে তাকে সাক্ষী হিসেবে নোটিশ দিয়ে আবার ডেকে নিতে হবে। এটা হচ্ছে 139 ধারা। 140 ধারার মধ্যে আমরা জানলাম কি সাক্ষী চরিত্র সম্পর্কে আলোচনা করে তার ক্রেডিবিলিটি নির্ধারণ করার জন্য এই করা যাবে, সেটা হচ্ছে 140 ধারা। আর 141 ধারা লিডিং কোশ্চেন। 142 ধারা হচ্ছে কখন লিডিং কোশ্চেন করা যাবে না। 143 ধারা কখন লিডিং কোশ্চেন করা যাবে। থ্যাংক ইউ সো মাচ। আমার এই আইন সংক্রান্ত আলোচনাগুলো যদি প্রাণবন্ত হয়, যদি ভালো লাগে, তাহলে ইনশাল্লাহ আপনারা কমেন্টসে জানাবেন। আর যদি ভালো না লাগে তাহলে আমার ত্রুটিগুলো ইনশাল্লাহ কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের আলোচনার প্রেক্ষিতেই হয়তো আমার আরও ভালো ভিডিও দেওয়া সম্ভব হবে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শীতকালে নিজের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।